প্রতিদিনের মতো আজ রাতও রিকশা নিয়ে বের হয়েছে। রাত যখন একটা চুঁচুই হঠাৎই গুলির আওয়াজ শুনতে পেলাম, আর আমি দৌড়ে ওইখানে গেলাম। হ্যাঁ, রিকশা রেখে গিয়েছিলাম। ওইখানে যেয়ে দেখি একজন লোক পড়ে আছে নিচে, রক্ত বের হচ্ছে হাতে আর পায়ে দেখে। আর দেখি বোঝা যাচ্ছিল হাতে আর পায়ে গুলি লেগেছে। আমি দেরি না করে দৌড়ে গেলাম। গিয়ে দেখি লোকটা মধ্যবয়স্ক আর সেন্সলেস হয়ে গেছে। তাকে আমি পিঠে তুলে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নেওয়ার পর ভয়ে কেউ আসছিল না, আর পুলিশ না আসলে কিছু করতেও পারবে না। বাধ্য হয়ে সেখানে নিজের পরিচয় দিলাম। আমার পরিচয়টা কি সেটা ভাবতেছেন? তাহলে শুনুন, আমি সাকিব, একজন রিক্সাওয়ালা আর ফুচকাওয়ালা। সেখানে কি পরিচয় দিয়েছি সেটা না হয় পড়েই যাইনেন। তারপর তারা লোকটিকে ড্রেসিং করে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল আর বলল 10টার আগে ঘুম ভাঙবে না। তাই আমি ওদের সব বুঝিয়ে চলে আসলাম আবার রিক্সা চালাতে। প্রতিদিনের মতো 3টা পর্যন্ত রিক্সা চালিয়ে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। ফজরের নামাজ পড়ে ফ্রেশ হয়ে একটু নাস্তা বানালাম আর খেয়ে হাসপাতালে চলে গেলাম। একা থাকি তাই নাস্তা নিজেরই বানাতে হয়। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে 9টা 45 বেজে গেল। কিছুক্ষণ পর ডাক্তার আসলো, কথা বললাম। 10টায় ওনার ঘুম ভাঙল। তারপর তার কাছে গেলাম। আসসালামু আলাইকুম, লোকটিকে উদ্দেশ্য করে বললাম। ওয়ালাইকুম সালাম। কিন্তু বাবা, তোমাকে তো চিনলাম না। আমাকে চিনবেন কি করে? আজই প্রথম দেখলেন। তা কেমন আছেন? আর ওরা কারা ছিল যারা এই অবস্থা করেছে? একটু শান্তভাবে। বলতে পারি না, আমার সাথে 25 লাখ টাকা ক্যাশ ছিল, সেটা নিয়ে গেছে। হয়তো বুঝছে আমি কাল এনাকে নিয়ে এসেছি। আরে বাহ, এতগুলো টাকা! আমি যেহেতু রিক্সা আর ফুচকা বেচি তাই শুদ্ধ বলি না। হ্যাঁ বাবা, যাই হোক, ব্যাপার না। বাবা, তোমার ফোনটা দাও, আমি ড্রাইভারকে ফোন দেই। এই লন স্যার। 90 দশকের এক বাটন ফোন এগিয়ে দিয়ে লোকটি কাকে জানি ফোন দিল আর বলল 30 মিনিটের মধ্যে চলে আসবে তারা। তারপর তা বাবা, তোমার নাম কি? আগে আমি সাকিব, একটু নিচু করে বললাম। তা বাবা, তুমি কি করো? যে স্যার, আমি রিক্সা চালাই আর ফুচকা বেচি। গাড়ি চালাতে পারো? ও তো ভালো পারে না স্যার, একটু মন খারাপ করে। আমার কথা হয়তো বুঝতেছে আমি তেমন পড়ালেখা করি নাই। এই নাও কার্ড, কাল এই ঠিকানায় আইসা পড়ো। কার্ডের দিকে তাকিয়ে তো আমি অবাক, কারণ লোকটি আর কেউ নয়, দেশের নামি দামি একজন বিজনেসম্যান, জনাব আশরাফ চৌধুরী। যাই হোক, অবাক হওয়ার কারণ কাল ওনার সাথে কোনো সিকিউরিটি ছিল না, অন্যথায় অনেক বডিগার্ড থাকে। এভাবে আরও কিছুক্ষণ কথা বলার পর ওনার ড্রাইভার আসে আর উনি চলে যায়। আমিও আমার প্রতিদিনের ঠিকানায় চলে যাই। ফুচকা নিয়ে বসে আছি, তখন কয়েকটা ছেলে এসে বলল, মামা ফুচকা দেন। মামা 1 মিনিট বহেন, 2 মিনিট দিতেছি। মামা কয় প্লেট দিবাম? 4টা দাও মামা। ছেলেগুলো দেখে মনে হলো খুব ভদ্রগড়ের। তারপর কিছুক্ষণের মধ্যে ফুচকা বানিয়ে দিয়ে দিলাম। মামা হেব্বি টেস্ট। আমার দিকে চেয়ে, মামা টেস্ট মানে কি, স্বাদ হয় নাই? একটু অশিক্ষিতভাবে বললাম। ওরা সবাই শুনে হেসে দিল। আর আরে মাম্মা, টেস্ট মানে সেই স্বাদ হয়েছে। ও, অবাক হওয়ার বান করে। না মামা, নতুন নাকি? আগে তো দেখিনি। হ্যাঁ মামা, নতুন আইছি, কিছুদিন হইল। মাথা চুলকাইতে চুলকাইতে। আচ্ছা, কত হয়েছে মামা? 120 টাকা মামা। ছেলেটি টাকা দিয়ে চলে গেল। কিছুক্ষণ এভাবেই বেচা কেনা করলাম। তারপর একদল লোক আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার পেছনে কথা বলতেছে। আজকে ভাই ড্রাগস পাঠাইবো, জানিস তো? আরেক লোককে বলল, হুম, জানি। তা তুই রেডি থাকিস লোকবল নিয়ে, বুঝছিস? হুম, বুঝলাম, কিন্তু কিন্তু কি? পুলিশ যদি বাধা দেয়? এই লোকটা অনেক ভীতু, লোকটির কথায় বোঝা যাচ্ছে। আরে আসলে আসবে, তবে আগের জনরে যা হাল করেছি এদেরও তাই করব, চিন্তা করিস না। আমি বুঝে গেলাম পরপর 7 দিনে 6 জন অফিসারের খুনের রহস্যে এরা আছে। আচ্ছা বুঝলাম, কিন্তু কোথায় আসতে হবে আর কয়জনকে নিয়ে আসবো? এই ঠিকানায় রাত 2টায় থাকবি, তোর দলে ভালো ফাইটারদের নিবি। একটু আসতে বলল, তবুও শুনে নিলাম। ওকে। বলি, এরা যে যাওয়ার মতো চলে যেতে নিল। সবার চেহারাটা দেখে নিলাম। আর আমি যার দোকানে নিয়ে বসি তাকে এখানে আসতে বললাম। তাকে দোকানে রেখে সেই আরেকজন মানে বিতু লোকটার পেছন নিলাম। এমনভাবে গেলাম যাতে না বুঝতে পারে।
পিছে যেতে একটা নির্জন রাস্তায় উঠে গেল আর একটা পুরনো ভাঙাচোরা বাড়িতে আসলো। আমিও পিছন পিছন ঢুকলাম। আরে আসলাম ভাইজি। ভিতর থেকে একজন যে এখন ঢুকেছে তাকে উদ্দেশ্য করে বলল। আমি শোন রফিক ভাই, বুঝলি? সবাইকে বলল। আচ্ছা, তাহলে আমরা 12 জন থাকবো, তাই তো? বুঝতে পারলাম আগের লোকটির নাম রফিক। আর ওদের সব কিছু শুনে আস্তে আস্তে সেখান থেকে চলে আসলাম। এখন শুধু সময়ের অপেক্ষা। তারপর সন্ধ্যা নেমে রাত হয়ে গেল। আমিও রিক্সা নিয়ে ওদের ঠিকানার আশেপাশে ঘুরছি। রাত 1টা। তখন সব কাজ শেষ করে বসে আছি 2টার অপেক্ষায়। যাই হোক, অপেক্ষার প্রহর শেষ। আমিও একটু দূরে গেলাম আর দেখতে লাগলাম সব কিছু। কিছুক্ষণের মধ্যেই 2টা গাড়ি আসলো। গাড়ি থেকে যে নামলো তাকে দেখার পর আমি তো শকড খেলাম, কারণ সে আর কেউ না, সে হলো জনাব আশরাফ চৌধুরী, একজন নামি দামি ব্যবসায়ী দেশের, আর সব থেকে ধনী ব্যক্তিও। তার পাওয়ারও আছে। আমি এটা দেখে অবাক। কিছু করতে গিয়েও করলাম না, কারণ যেখানে আশরাফ চৌধুরী নিজে ডিল করতে আসছে, তার মানে এখানে মাস্টার মাইন্ড অন্য কেউ, আর সে আশরাফ চৌধুরীর থেকেও অনেক বড় কেউ। এখন কিছু করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে, তাই সব কিছু দেখে চলে আসলাম বাসায়। তবে একটু অবাক হলাম, কারণ আশরাফ চৌধুরী খুব সৎ একজন মানুষ, নামই সবাই চেনে। তার এই রূপ সত্যি মানা যায় না। তবে সে বেশি খেলাটা ভালোই খেলছে। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে প্রতিদিনের মতোই রুটিন, তবে আজ একটু ভিন্ন। আমি আজ আশরাফ চৌধুরীর সাথে দেখা করতে যাচ্ছি। তার থেকে বড় কথা, কাল রাতের জন্য না, ওনাকে বাঁচানোর পর যেতে বলছে, তাই রেডি হয়ে চলে এলাম 1 ঘন্টার পথ যাত্রা করে। তবে দারোয়ান ভেতরে যেতে দিচ্ছে না এই পোশাকের জন্য। খুব বিরক্তকর বাবরে। আসলে ভাইজান, একজন লোক আমারে এই কার্ডটা দিয়েছেন। আমি কার্ডটা এগিয়ে দিয়ে হাত থেকে কার্ডটা নিয়ে কার্ডটা দেখে দুজনেই আমার দিকে তাকিয়ে আবার একে অপরের দিকে চেয়ে কি যেন ভাবলো, আর কার্ডটা দিয়ে ভিতরে যেতে বললো। আমিও গেট দিয়ে ভিতরে ঢুকে কাচের গ্লাসের দরজা সামনের দিকে টান দিতে হয়। আমিও একটু না জানার বান করে দাঁড়িয়ে পিছনের দিকে ধাক্কা দিচ্ছিলাম, যাতে কেউ সন্দেহ না করে। কিছুক্ষণ পর একজন যুবক লোক ভিতর থেকে আসে আর এসেই, এই ফকিরের বাচ্চা, কি চাই? আগে এই কার্ডটা দিছেন আর কইছেন ঠিকানায় আইয়া যাতে দেখা হরি। মাথা নিচু করে দেখি। কার্ডটা আমার হাত থেকে নিয়ে আমিও দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে লোকটি কিছুক্ষণ তাকিয়ে দেখে। নাম কি? আগে সাকিব, ভিতরে আছেন? গেলাম ভিতরে। কাকে যেন ফোন দিল, কি কথা বললো শুনে নেই। কিছুক্ষণ পর কইল, চলেন আমার লগে। আমি তার পিছনে পিছন যাইতে নিলাম। একটা কেবিনে অনুমতি নিয়ে ঢুকিয়ে দিল। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, তুমি? তা বাবা দাঁড়িয়ে কেন, বসো। আমি নিচে গেলাম। এতে আশরাফ চৌধুরী আর তার পিয়ে খুব অবাক, আর তারা বুঝতেছে এমন পরিবেশের সাথে আমার মেলামেশা কম। আরে আরে, চেয়ারে বসো। আমিও উঠে চেয়ারে বসলাম। তারপর তা গাড়ি চালাইতে পারো? আমি বললাম, জি। আগে কি করতা, আর এখন এই অবস্থা কেন? আগে গ্রামে থাকতে ইন্টার পর্যন্ত পড়ে আর টাকা পয়সা লেগে আর ভর্তি হবার পারি নাই। একটু মন খারাপ করে। আচ্ছা, কালকে সব কাগজপাতি নিয়ে দেখা করবা। তোমার কলেজে ভর্তি করে দেব, আর আমার গাড়ি চালাবা, বুঝছো? জি আজ্ঞে। এমন একটা ভালো মানুষ এমন কাজ কীভাবে করে? সব কেমন যেন উল্টা পাল্টা লাগছে। তারপর সেখান থেকে সব কিছু শেষ। প্রতিদিন যা করতাম আজ শেষবারের মতো করতে গেলাম। আর শেষ রাতে বাসায় বসে কিছু ফাইল গাঁটতে লাগলাম। তখনই ফোন। কিসের আবার ফাইল সেটাই ভাবতেছেন? অপেক্ষা করেন, জানতে পারবেন। ক্রিং ক্রিং ক্রিং, মানে আমার ফোন বাজছে। তারপর রিসিভ করলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তা কাল থেকে 12 জন মারা গেল আসলাম গ্যাংয়ের। পুরো কথা বলতে না দিই, জি ম্যাডাম আমি করেছি। তা মিশন কি কমপ্লিট? না ম্যাডাম, কাল যতটুকু বুঝলাম এর পিছনে অনেক লোক আছে, তবে সময় লাগবে। একটু শান্তিতে। কি বলছো কি তুমি? একটু অবাক হই, কারণ ম্যাম ভাবছে সাধারণ কিছু, তবে না, যতটুকু বুঝলাম এটা সাধারণের উপরে। জি ম্যাম, সময় লাগবে, একটু ঠান্ডাভাবে। আচ্ছা, যেটা ভালো মনে হয় তোমার, তবে পজিটিভ রেজাল্ট কিন্তু আমার চাই। একটু গভীরভাবে। জি ম্যাম, অবশ্যই পাবেন। ম্যাম, আশরাফ চৌধুরী এই ভার্সিটিতে ভর্তি করাবে আমাকে, আর আপনাকে এই করতে হবে। আচ্ছা, কি আর কমু? না ম্যাম, এভাবে কথা বলে কেটে দিলাম।
এই ম্যাডামটা আবার কে, তাই তো ভাবছেন? সময় হোক জানতে পারবেন। পরদিন সব কিছু নিয়ে চলে গেলাম আশরাফ চৌধুরীর বাসায়। সেখানে গিয়ে গাড়ির কাগজপত্র দিয়ে আমাকে নিয়ে তিনি চলে এলেন পাশেরই একটা ভার্সিটিতে। সেখানে সব ফর্মালিটি পূরণ করে ভর্তি করে দিলেন। আমি একটু খুশি খুশি মনোভাব ধন্যবাদ জানালাম। তারপর তাকে নিয়ে অফিসে চলে এলাম। এভাবেই সেদিন গেল। আর এখন তার বাসাতেই আমাকে থাকতে হয় রাতের বেলা। সাকিব, এদিকে আসো। জি স্যার। এ হচ্ছে আমার মেয়ে সুমায়া, আর ও হচ্ছে সাকিব, তোমাকে ওই দিন বাঁচিয়েছিল, আর আমাদের ড্রাইভার। সুমাইকে উদ্দেশ্য করে। চলো খেতে বসি। আমি ভাবলাম মেয়েটি খুবই ভালো, কিন্তু পরক্ষণেই ধারণা পাল্টে গেল। বাবা, এই ছোট লোক এখানে বসেছে কেন? বুঝে গেলাম এখানে বসে খাওয়া হবে না আমার। মা, এভাবে কথা বলছিস কেন? ও এখানে বসে খাইলে আমি খাবো না। আমি সেখান থেকে চলে আসলাম। স্যার কিছু বলতে গিয়েও বলল না। কিছুক্ষণ পর স্যার এলো আর বলল, মা মরা মেয়ে, অনেক দিয়ে বড় করেছি, তাই একটু এমন কিছু মনে করিও না বাবা। আচ্ছা স্যার, সমস্যা নেই। আমি আশরাফ চৌধুরীকে দেখে খুব অবাক হচ্ছি আর ভাবছি, রাতে যা দেখলাম তা কি ভুল? ভুল কীভাবে হবে? আমি তো নিজের চোখে দেখলাম। রাতের বেলা 2টা বাজে পায়চারি করছি, হঠাৎ ডাইনিং রুম থেকে ফোনের আওয়াজ। আমিও বের হয়ে দেখলাম আশরাফ চৌধুরী হাসিমাখা নিমেষে আধারে নেমে গেছে। ফোন রিসিভ করতে আশরাফ চৌধুরী যা বললেন আমি তো শুনিও অবাক, কারণ তিনি বললেন, তুমি আমার সাথে এমন কেন করছো? কি ক্ষতি করছি তোমার? অপর প্রান্তে কী বলল শুনলাম না। আমি আর এই কাজ করতে পারবো না, প্লিজ আমার মেয়েকে কিছু করো না, আমি যাচ্ছি। ফোন কেটে দিল আর সে একটু মাথায় হাত দিয়ে বসে পড়ল। হয়তো ভাবছে কী করা উচিত। আমি ওসব দেখছিলাম। তার মানে কি আশরাফ চৌধুরী এসবের সাথে জড়িত নয়? তবে আর একটু শিওর হয়ে আমাকে পদক্ষেপ ফেলতে হবে। ভুল করলে চলবে না। কিছুক্ষণ বসে থেকে বেরিয়ে গেল, অথচ আমি ড্রাইভার আমাকে নিল না, একাই গেল। কিন্তু কেন? মাথায় অনেক প্রশ্নের তোলপাড় হচ্ছে। হঠাৎ দেখলাম ডাইনিং রুমে বাসার কাজের মেয়েটা আর লোকটা হাসাহাসি করছে। তার মানে আমার মতো তারাও কি শুনছে? একটু শুনি তাদের কথা। শালা বলদ অল্পতেই মানুষের বিশ্বাস করে। সায়েম কাজের লোকটার নাম, আর পপি কাজের মেয়েটার নাম। আসলেই আমাদের একটু কান্না চেহারা দেখা আমাদের জায়গা করে দিল। কিন্তু বস একে দিয়ে করায় কেন বুঝলাম না। আমিও বুঝি না। যাই হোক, বসকে তুই দেখেছিস? আমি তো নামটাও জানি না। আমি ওরে। মন খারাপ করে বললে ওরা। এতে কোনো সব কিছু ক্লিয়ার হচ্ছে আমার কাছে। তার মানে আশরাফ চৌধুরী কিছু নিজের ইচ্ছাই করে নাই, এরা প্ল্যান করে ফাঁসাইছে। আমি ওদের সামনে এন্ট্রি নিলাম। হাই বাডিস, একটু মুচকি হাসে। তুই এখানে কেন, আশা করো নাই বুঝি? হ্যাঁ, কখন থেকে? এই তো শুরু থেকে, একটা সিগারেট দড়িয়ে। কাউকে কিছু বলিস না, তাহলে কিন্তু মেরে ফেলবো। আরে খুল খুল ভেব, চলো একটু ওইদিকে যাই। উঠে দাঁড়িয়ে, কোথায়? আয় আমার সাথে বলে আমি চাবি দিয়ে চলে এলাম গাড়ির কাছে। ওরও আসলো। অনেক প্রশ্ন করলে কিন্তু আমি চুপচাপ গাড়ি চালাচ্ছি। 20 মিনিট পর গাড়ি থেমে গেল। নামতে বললাম, বলল, এটা কোথায়? নামলে জানতে পারবি। পরে নামার পর বন্দুক ও সাইলেন্সার লাগিয়ে নামলাম। আমি ওদের সামনে গিয়ে ওদের দিকে তাক করে বন্দুক ধরলাম। ওরা ভয় পেয়ে গেছে আর বলছে, কে কে তুই? তুই খুব জানার ইচ্ছা? হ্যাঁ। আমি হলাম এই, বুঝছিস? এবার ওরা আকাশ থেকে পড়লো। আমরা সালাম ভাইয়ের জন্য কাজ করি, যে ব্যবসায়ীর দিক দিয়ে আশরাফের আগে যেতে পারে না। তবে আরেকজন আছে এসবের ঊর্ধ্বে, তাকে কখনো দেখি নাই। বুঝে গেছে কি জানতে চাই। এইবার আমাদের ছেড়ে দিন, আমরা আর এমন করব না। পরপর 2 গুলি প্লাস হেডশট, ওদের খেলা শেষ। আমি গাড়ি নিয়ে আশরাফ চৌধুরী আসার আগে চলে এলাম। তো একটু বেশি কাজ করতে হয়েছে। একটা চিঠি লিখে ঘুমিয়ে গেলাম। তারপর সকালে ঘুম থেকে উঠলাম আশরাফ চৌধুরীর চেঁচামেচিতে। তার মেয়ে সুমাইয়াও আসছে। কি হয়েছে স্যার? না জানার ভান করে। আরে কি বলবো, পপি আর সামিকে ডাকছি, কেউর কোনো নামগন্ধ নাই। আচ্ছা স্যার, আমি দেখতেছি ব্যাপারটা। কি আর করার, না চাইতেও বুঝতেছি। কিছুক্ষণ পর একটা টেবিলের চিঠি দেখে ডাক দিলাম স্যারকে। এই চিঠিটা কাল রেখেছিলাম। স্যার ও ম্যাম উবুঝে আসলো। কি হয়েছে? এখানে চিঠি আর স্যারের নাম লেখা। আমি একটু অবাক হয়ে বললাম, কই দেখি। স্যার হাতে নিল, কিন্তু চশমা না থাকার কারণে পড়তে পারলো না। তাই সুমাইয়া পড়লো। পড়ার পর, বাবা, এত কিছু হয়ে গেছে, আমি জানি না। বেইমানি করেছে ওরা। কি করা উচিত আমার এখন? আমিও বুঝতেছি না।
সাকিব কি করব তুমি কিছু বলো। আমার থেকে করুণ ভাবেছে স্যার। আমি কি বলবো, একটু বইয়ের নাটক করে। তবুও স্যারকে আর কিছু বলতে দিলাম না। আগে স্যার, আমার মনে হয় ওই লোকটার কথা মানা উচিত, কারণ এই লোকটা কিন্তু সুমাইয়া আপুর জীবন বাঁচাইছে। মনে হয় না ওই লোকটা খারাপ। একটু ভেবে বললাম যাতে সন্দেহ না করে। আচ্ছা, এটাই মনে হয় ভালো হবে। আগে কিন্তু বাবা, আর তোমার কিছু হলে? আফু, আজকেতে আমিও স্যারের লগে তাহমু, আন্নে চিন্তা করেন না। একটু সাহস নিয়ে বললাম। আপনারা জানতে চান চিঠিতে কী লেখা ছিল? তাহলে শুনুন। চিঠিতে লেখা ছিল, মিস্টার আশরাফ চৌধুরী, আমি কে সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। তবে এতটুকু বলবো, এতদিন দুধ দিয়ে কালসাপ পুষেছিলেন। হ্যাঁ, পপি আর সায়াম, ওই ড্রাগ ব্যবসায়ীদের লোক। ওরাই আপনার মেয়ের খবর দিত। আজ রাতেই ওদের শেষ করে দিছি। তবে আপনার কিছু করব না। আপনি এখন পুলিশকে কিছু বললেন না, এতে হিতে বিপরীত হবে। আপনি ওরা যা বলে করতে থাকুন। আর আপনার নতুন ড্রাইভার সৎ, ওর সম্পর্কে সব জানা হয়ে গেছে। ছেলে ভালো এবং সৎ। আপনাকে শুধু ওদের কথা মতো সব কিছু করে যেতে হবে, এতে আপনার কোনো সমস্যা হবে না। আপনার পরিবারের সুরক্ষার দায়িত্ব আমার। আপনি কিভাবে কোথায় কোথায় যাবেন তখন সাথে এই চিপটা লাগিয়ে দেবেন। আমাকে খুঁজে লাভ নেই। আপনি আমার কথা মতো চলেন, কোনো প্রবলেম হবে না। আর আপনার ফোন ট্যাপ করা, সেখানে একটা স্যাটেলাইট ফোন দিয়েছি, সেটা বাসায় ব্যবহার করবেন। আর ওইটাতে আমি যোগাযোগ করব। ভালো থাকবেন। পরে কি করতে হবে আমি বলে দেব। ইতি নামটা এখন অজানাই থাক। তারপর নাস্তা অর্ডার করলো আর আমাকে টাকা দিল বাইরে খাওয়ার জন্য। আমিও গাড়ির দরজা খুলে দিলাম আর সময় উঠে গেল। গাড়িতে কেউ কোনো কথা বলে নাই। আমি নেমে দরজা খুলে দিলাম আর বললাম, আপু এখন আমি কি করব? আমাকেই মেরেছে। তোর সাহস কি করে হয় ছোট লোক কোথাকার? আমার গাড়ির ড্রাইভার তুই, শুধু ম্যাডাম বলবি। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। গালে হাত দিয়ে মাথা নিচু করে। মনে থাকে যেন, দ্বিতীয়বার যাতে ভুল না হয়। আর হবে না ম্যাডাম, মাথা নিচু করে। অজান্তে চোখের কোণে জল এসে গেল। তুই না আবার ভর্তি হয়েছিস? যা, প্রথম দিন ক্লাস কর, তবে আমি আসার আগে এসে পড়বি। জি ম্যাডাম। তারপর সে চলে গেল। সবাই যেন কেমন করে তাকিয়ে আছে, যেন আমি অন্য গ্রহের প্রাণী। ওইদিকে খেয়াল না করে আমি গাড়ি পার্ক করে ক্লাসে চলে গেলাম। মূলত ক্লাস করার জন্য ভর্তি হয় নাই, হয়েছে খবরাখবর নেওয়ার জন্য। এই ভার্সিটিতে বিগত 1 মাসে 20টা রেপ, 12টা মার্ডার হয়েছে। প্লাস এখানে ড্রাগসের ব্যবসাও চলে। আগে বাইরে থেকে নজর দিতাম, কিন্তু এইবার ভিতর থেকে দেব। ক্লাস একটা করে বের হয়ে আসলাম। পুরো ক্যাম্পাস ঘোরাঘুরি করতেছি। হঠাৎ থেকে ম্যাডাম কয়েকটা ছেলের সাথে বসে আড্ডা দিচ্ছে। ছেলেগুলো র্যাগ করতেছিল, বেশিরভাগ মেয়েদেরও র্যাগিং করতেছিল খুব বাজেভাবে। তবে ম্যাডামের পাশে থাকা ছেলেটার নজর খুব খারাপ। ওকে দেখে কেমন সন্দেহ হইতেছে আমার। আমি কয়েকটা ছবি তুলে পাঠালাম একজনকে আর বললাম ডিটেলস লাগবে আমার। 3 ঘন্টার মধ্যেই পেয়ে যাবি। অপর প্রান্ত থেকে মেসেজ আসলো, ম্যাডামও র্যাগিংয়ে খুব মজা নিতেছিল। আমাকে হয়তো খেয়াল করে নেয়। আমি দূর থেকে দেখতেছিলাম ছবি। হঠাৎ করে পিছন থেকে একজন, নতুন নাকি? একটি মেয়ে আমাকে এভাবে দেখে ডাক দিল। কি বলবো, এটা মেয়ে নয় পরি। মনে হচ্ছে পরিরও এর থেকে হিংসা করবে। এই যে, কি দেখছেন এমন করে? পরি। আমি অজান্তে বলে দিলাম, ভাই আমি কিন্তু আবার এত চেষ্টা না, এই প্রথম কোনো মেয়েকে দেখে ফিদা হইলাম। মানে? না না, তেমন কিছু না, তুতলিয়ে বললাম। ও আচ্ছা, আমি মায়া। আপনি? হাত বাড়িয়ে দিয়ে আমি সাকিব। কিছুক্ষণ ভেবে, আমরা সেম ইয়ার, তাই তুমি করে বলবা, ঠিক আছে? কি হাসি রে বাবা, ক্রাশ খাওয়ার মতো। আচ্ছা, আমার কেমন জানি সন্দেহ হলো, কারণ আমি খেত সেজে এলাম তো আমি একটি ফ্রেন্ড করলো। ব্যাপারটা সুবিধা ঠেকছে না। কি করো তুমি? কোথায় থাকো? একদম সব বলবো। আমি ড্রাইভার, ওই যে সুমাইয়া ম্যামদের বাসায় থাকি। মাথা নিচু করে। ও আচ্ছা আচ্ছা। কাল দেখা হবে বলে গাড়ির কাছে চলে এলাম। গাড়ির কাছে আসতে দেখি ক্যাম্পাসের মাঠে কয়েকজন মিলে একজনকে খুব মারছে, কিন্তু কেন জানা নেই। সেখান থেকে ম্যাডামের সাথে থাকা ছেলেগুলো আর ম্যাডামও আছে। কিছুক্ষণ পর ছেলেটি জ্ঞান হারালো আর ওরা যে যার মতো চলে গেল। ম্যাডাম আমার কাছে এসে বলল সে বন্ধুদের সাথে যাবে, আমি যাতে চলে যাই। ম্যাডাম ও ছেলেটির বাইকে করে চলে গেল। আমি মাঠের মাঝখানে গেলাম, দেখলাম মানুষ ছবি তুলছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। তারপর একটা ছেলেকে কারণ জিজ্ঞাসা করলাম। বলল যারা সাহায্য করে তাদের অবস্থা এমন করে ছাড়ে, তাই কেউ এগিয়ে আসছে না।
আমি গিয়ে ছেলেটিকে তুলে হাসপাতালে নিয়ে আসলাম আর সব ট্রিটমেন্টের খরচ দিলাম। হঠাৎ দেখলাম ম্যাডামের ফোন। রিসিভ করতেই, তোর খুব দরদ না রে ছোট লোক, এবার মজা বুঝবি, দেখ তোর কি করি। নিশ্চুপ আমি। আর কিছু বললো না, কেটে দিল। আমি গাড়ি ম্যাডামদের বাসায় রেখে আসলাম, তাই রাতে আর সেখান থেকে চলে আসলাম, কারণ আবার স্যারের সাথে যেতে হবে। বাসায় আসার পর স্যারকে সব খুলে বললাম, শুধু এটাই বললাম না যে ম্যাডামও ছিল। আমি যখন সব বলছিলাম তখন ম্যাডাম খুব ভয় পেয়েছিল। বুঝলাম যে স্যার এগুলো পছন্দ করে না। যে রাতে খেয়ে শুয়ে পড়লাম আর রাত 2টায় স্যারের সাথে বের হয়ে পড়লাম। স্যারের বক্সে জিপিএস লাগিয়েছিলাম, স্যার জানতো না। সেখানে কাজ শেষ করে স্যারকে নিয়ে বাসায় রেখে শুয়ে পড়লাম। তারপর পিছনের জানালা দিয়ে বের হলাম আর ফজরের আজানের আগে ফেরত আসলাম। মেইল চেক করার কথা মনেই ছিল না, কারণ সেই ছেলের কথা হঠাৎ মনে পড়ে আর মেল চেক করি। চেক করে দেখি মেল ছিল, ওর নাম রাব্বি, ভার্সিটি বিপি খোকনের ছোট ভাই। 4টা রেপ কেসের মামলা করা হয়, প্রমাণের অভাবে বাইরে আছে। সারাদিন বকাটেপনা আর মেয়েদের বিরক্ত করে কাজ। কেউ মামলা করতে পারে না, কারণ ওদের বাবা এখানকার এসআই। যে মামলা করে সে আর পরের দিন জীবিত থাকে না। বুঝতে পেলাম কিছু একটা হবে নিশ্চয়ই। তারপর ঘুমিয়ে গেলাম। আবার ম্যাডামকে নিয়ে ভার্সিটি যাওয়ার জন্য বের হলাম। ম্যাডাম, একটা কথা জিজ্ঞামো? একটু ভয়ে ভয়ে বললাম। কি জিজ্ঞাসা করবি? ম্যাডাম, আপনার লোকে কালকে যে পোলাটা ছিল, হ্যাঁ কেডা? আস্তে আস্তে। ও আমার বয়ফ্রেন্ড, অনেক ভালো ছেলে। বুঝতে পেরেছি ম্যাডাম ওর ব্যাপারে কিছুই জানে না। ম্যাডামকে হয়তো শরীর আর সম্পত্তির লোভে ফাঁসাইছে। স্যাররে কইবেন না। বলবো, তবে আর কয়েকদিন যা, তুই কিন্তু ভুলেও বলবি না। আচ্ছা ম্যাডাম। ভার্সিটিতে নামলাম, পরে ম্যাডাম চলে গেল। আজ ভার্সিটিতে কেমন যেন সবাই আমার দিকে চেয়ে আছে। মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কেউ লাথি মারলো আমাকে। সবাই ভাবছে আমি পড়ে যাব। আমাকে লাথি দিয়েছে। আমি শুধু সামনে ঝুঁকে আবার দাঁড়িয়েছি। দাঁড়িয়ে দেখি রাব্বি আর তার ছেলেপেলেরা। ভাই, একটু ভয়ে। খুব দরদ তাই না? ভাই, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন। সবাই দেখছে আর মজা নিতেছে। এই তোরা সবাই মার। রাব্বি সবাইকে বলল। দেখলাম ম্যাডামও দাঁড়িয়ে আছে, কিন্তু একটু মায়া পড়া দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। যখন সবাই মারতে আসছিল তখন 6টা ব্ল্যাক কালারের গাড়ি এসে থামলো আর ওরা থেমে গেল। আর একটা থেকে একটা ছেলে নেমে বলল, রাব্বি ভাই। কি হয়েছে তোর গলা এমন কেন? ভাই, বড় ভাই আর নাই। কি আবল তাবল বলছিস সেসব? কাল ডিল হওয়ার পরে আমাদের আস্তানে কারা যেন সবাইকে মেরে সব মাল জ্বালিয়ে দিছে। কি? রাব্বি কান্না করতে লাগলো। এবার সবাই চলে গেল গাড়ি করে। আমি শুধু মুচকে হাসি দিলাম। এটা সবার চোখ এড়িয়ে গেল। ম্যাডাম ঠিক দেখেছে। কীভাবে মরলো জানতে চান? তাহলে শুনুন ফ্ল্যাশব্যাক। রাতে স্যারের সাথে কাজ শেষ করে বাসায় ফিরলাম। তবে আমি আমার কাজ একটা করে দিছি স্যারের সাথে থাকার সময়ই। স্যার যেই বক্স নিয়ে যান ওই বক্সের মধ্যে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিছি। স্যারকে বাসায় রেখে শুয়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। পুরো বাসা সিসি ক্যামেরা আছে, তাই বাথরুম দিয়ে বের হয়ে আবার সেখান দিয়ে আসতে হবে। কষ্ট তো করতেই হয়। হ্যাঁ, কাজের 2জন লোককে মারার পরে সিসি ক্যামেরা লাগিয়েছে। তারপর সেখান থেকে বের হয়ে ট্র্যাকার অন করে দেখি ওর একটা জায়গায় আছে। বুঝতে পারলাম সেখানেই, এখান থেকে মোটামুটি বেশ একটা দূরেই। আমিও বেরিয়ে পড়লাম আগের বাসায় গিয়ে বাইকটা নিয়ে রওনা দিলাম। টানা 35 মিনিট পর সেখানে পৌঁছালাম। জায়গাটা বেশ নির্জন, কারণ আশেপাশে জঙ্গল আর জঙ্গলের মাঝে একটা বাড়ি, পুরনো বাড়ি। বাইকটা পার্ক করলাম, বন্ধুকে সাইলেন্সার লাগানো ছিল। গেটের কাছে আসতেই 2জন গার্ড আসলো। কিছু বলার সুযোগ না দিয়ে 2জনকে উপরে পাঠিয়ে দিলাম। তারপর দেখলাম ভেতরের 4টা গাড়ি। আমার মনে হলো বেশ লোক হবে ভেতরে। ভেতরে গিয়ে দেখি মাত্র 7 জন। মাত্র খোকনের একটা ফোন আসে আর ও উঠে বাইরে চলে যায়। আর এরই মধ্যেই বাকি 6 জনকেও শেষ করে ফেলি। খোকন কথা বলা শেষ করে ভেতরে এসে দেখে আমি বসে আছি আর সবাই পড়ে আছে আর রক্ত বের হচ্ছে। ও তেমন রিয়েক্ট করলো না, কারণ ও বুঝতে পারছে এখানে হিতে বিপরীত হতে পারে। তারপর ওকে অনেকগুলো প্রশ্ন করলাম, ও সবগুলোর উত্তরই দিল। শুধু আসল মাস্টার মাইন্ডকে এটা জানে না। সব কিছু রেকর্ড করে রেখেছি, কিন্তু সব থেকে অবাক হয়েছে যে দ্বিতীয় যিনি আছেন তিনি আর কেউ না, দেশের নাম্বার 1 বিজনেসম্যান ইকবাল চৌধুরী। তুই পুলিশের লোক, বুঝতে পেরেছিস। চল এখন, কাল দিনে আবার বের হতে হবে। সরি বাড়ি, আমি পুলিশ না। তাহলে কে তুই? তোর যত টাকা লাগে আমি দিব, বল কে তুই? একটু অবাক প্লাস ভয় পেয়ে, সরি বাড়ি, এটা তুই কখনো জানতে পারবি না, একটা মুচকি হাসি দিয়ে। এর উত্তরের অপেক্ষা না করেই শেষ করে দিলাম। তারপর ওই বাড়িতে যত ড্রাগস ছিল সব জ্বালিয়ে আমি আবার চলে এলাম। ফ্ল্যাশব্যাক শেষ।
আপনারা হয়তো ভাবছেন কোকনকে কেন মারলাম। সালামের রাইট হ্যান্ড হলো কোকন। ওই কোকনই সব কিছু করে। এখন অপেক্ষা শুধু সালামকে কাছে পাওয়ার। তারপর ওরা চলে যাওয়ার পর ম্যাডাম আসলো, দরজা খুলে দিলাম। ম্যাডাম ভেতরে বসলো, আমি ও ড্রাইভারের সিটে গিয়ে বসলাম। ম্যাডাম অহন কোনে যাবো? বাসায় চল। আর তুই তখন হাসলি কেন? কই কখন? অবাক হয়ে বললাম। ওই যে তখন যখন রাব্বি চলে যেতে নিয়েছিল। আসলে ম্যাডাম, কি? অন্যকে কষ্ট দেয় তখন তো তার আর কিছুই মনে লাগে না। এখন আল্লাহ দেহ কেমন লাগে কষ্ট দিলে। মিথ্যা বানাইলাম। ও আচ্ছা। ম্যাডামও কিছু বলল না, আর আমিও কিছু বললাম না, কারণ এখন একটু ভুল হলেই এতে বিপরীত হয়ে যাবে। তারপরে বাসায় এসে ফ্রেশ হয়ে একটু বের হলাম। দেখলাম ম্যাডাম আর স্যার টিভিতে খবর দেখতেছে, কোকনের মার্ডারের খবর। পরপর এতগুলো মানুষ মরলো, কিন্তু কেউ কিছু জানতে পারছে না আর কোনো ক্লুও পাচ্ছে না। তারপর তাদের সাথে একটু কথা বললাম আর বিকালে বেরিয়ে পড়লাম ভার্সিটির চারপাশে ঘোরার জন্য। ভার্সিটির সামনে এবং দুই পাশ ভালোই জনবহুল, কিন্তু পিছনের সাইডে জঙ্গল। আমার মনে হয় যে ক্রাইম সব ওই জঙ্গলেই লুকিয়ে আছে। দিনের বেলা জঙ্গলটা ঘুরলাম, খুব বড়, তবে কিছু সন্দেহ জিনিস পেলাম না। নিশ্চয়ই রাতে এখানে কিছু হয়, বোঝা যাচ্ছে। তারপর আর দেরি না করে বাসায় ফিরলাম। আজ আঙ্কেল একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। আজ তেমন কাজ নেই, তাই একটু রেস্ট নিয়ে নেই। 12টার অ্যালার্ম দিয়ে শুয়ে ভাবতেছি, সব কিছু জানি কেমন গুলিয়ে যাচ্ছে। কিছু তো একটা আছে, কেউ তো 14 বছর ধরে বসে আছে না, তাকে তাড়াতাড়ি ধরতেই হবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। রাতে অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল। উঠে ফ্রেশ হয়ে পড়লাম। 20 মিনিট হেঁটেই পৌঁছে গেছি। বাসিটির পেছনে জঙ্গলের ভিতরে প্রবেশ করতেই অবাক, কারণ 3 জন ছেলে একটা মেয়েকে দর্শন করার চেষ্টা করছে, আর একজন ছেলেকে আটকে রেখেছে। বুঝতে পারলাম ছেলেটি মেয়েটির সাথে ছিল। তারপর বেশি কিছু না ভেবে 5 জনের মধ্যে 4 জনকে শ্যুট করে দিলাম, আর একজন পালিয়ে যাওয়ার চেষ্টায়, আর তার পায়ে গুলি করলাম। আমাকে যাতে না চেনে সেজন্য মাস্কও পরেছিলাম। মেয়েটি আর ছেলেটিকে রাস্তা দেখে বেরিয়ে যেতে বললাম। ওরা চলে গেল, আর ওই ছেলেটি ভেতে কাতরাচ্ছিল। আমি ওর কাছে গিয়ে দেখলাম এটা রাব্বির ডান হাত পলাশ। যাক, ভালোই হলো, মেঘনা চাইতেও বৃষ্টি পেয়ে গেলাম। ওকে নিয়ে একটা গাছের সাথে বসালাম। এর মধ্যে ওর হাজারো প্রশ্ন শুনতে হয়েছে, তবে আমি কিছু বলি নাই, জাস্ট চুপ করে ওর কথাগুলো শুনে গেছি। গাছের সাথে বসানোর পরই মুখের মাস্কটা খুললাম। ও দেখে অবাক। তুই? আমি। অন্য কেউ হাসি করছিলে নাকি? একটা মুচকি হাসি দিয়ে। তুই না একজন ড্রাইভার, তাহলে এগুলো কি? তুই না একজন ছাত্র, তাহলে এসব কি? ওর দিকেছে। কি চাই তোর? আমাকে ছেড়ে দে। এই পর্যন্ত যারা কথা শুনেনি কাউকে ছাড়ি নাই, তবে তোকে কিভাবে ছাড়ি? হ্যাঁ, একটু হেসে বললাম। মানে? তুই কি বাচ্চা যে তোকে কোনো মানে বোঝাতে হবে? একটু রেগেই বললাম। তাহলে তুই সবাইকে মেরেছিস, আর খোকন ভাইকেও? তোর মাথায় তো ভালোই বুদ্ধি আছে। ভাই, আমি কিছু করিনি, প্লিজ ছেড়ে দেন। এখন বল, এখানে মার্ডার আর রেপগুলো কে করেছে? রাব্বি করেছে, আর সাথে আমরাও ছিলাম। তবে কি? আমরা শুধু রেপ করেছি, মার্ডার রাব্বি আর তাই ভাই করেছে। হ্যাঁ, ও আচ্ছা। তবে পুলিশ কি করে? এখানকার ওসি ওদের বাবা হয়, তাই পুলিশের কাছে প্রমাণ হলেও প্রমাণের অভাবে কেস বন্ধ হয়ে যায়। প্লিজ আমাকে কিছু কইরেন না। তাহলে ভার্সিটির এই ব্যাপার? আরও একটা কথা। কি কথা? অনেক মেয়েকে টার্গেট করে অনেক জায়গায় নিয়ে যায়। তার মানে এরা হিউম্যান ট্রাফিকিংয়ের সাথে জড়িত? না, তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। পলাশ যা বলছে সব রেকর্ড করা হয়ে গেছে। ওকে আর কিছু বলতে না দিয়ে শেষ করে দিলাম। ওই দিনের মতো কাজ শেষ, তবে এত তাড়াতাড়ি পেয়ে গেলাম ভাবতেও পারি নাই। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। নাস্তা করলাম। ম্যাডাম বলল আজ ভার্সিটি যাবে না, তাই আমারও ছুটি। বের হলাম, কিছু শপিং করলাম, আর রেস্তোরাঁয় নাস্তা করে এতিমখানায় গেলাম। সেখানে সব কিছু দিয়ে সব শেষ করে বিকাল হয়ে যায়। বিকালবেলা একটু পার্কে গেলাম। সব জায়গায় কাপল। একটা কাপল দেখে চেনা চেনা লাগলো, সাথে সাথে একটা ফটো তুলে সেন্ড করলাম, আর একটা বেঞ্চে বসলাম। কিছুক্ষণের মধ্যেই কেউ আমার কাঁধে হাত রাখলো। পেছনে ঘুরতেই অবাক, পেছনে ছিল সুমাইয়া ম্যাডাম। কিন্তু বাসা থেকে পার্কের দূরত্ব তো মোটামুটি ভালোই, গাড়ি করে আসতেও 20 মিনিট লেগে যায়। কিন্তু আজব ব্যাপার, ম্যাডাম 10 মিনিটেও এসে পড়েছে। মুখ থেকে মনে হচ্ছে দৌড়ে আসছে, সাথে হাঁপাচ্ছে। তারপর
এইবার বল, ওদের কোথায় দেখেছিস? প্রচণ্ড রেগে আছে। আরে ম্যাম, খুল। তবে শুনেন, অহন ওই গাছের পেছনে থাকবেন, বুঝছেন? গাছটা দেখিয়ে। কেন? আরে আপনি যদি এখন সামনে যান, কইব বোন লাগে, আবার কইব এমনি বন্ধু লাগে, তাই আগে ওর মুখ থেকে বের করে লই মুচকি হাসি দিয়ে। আচ্ছা। ওকে চলেন। তারপর সেখানে গেলাম। বাহ, আমার কিছু করার আগে দেখি মেয়েটা রাব্বিকে জড়িয়ে ধরে। বাহ, মনে মনে বললাম, এই না হলে মেঘনা চিত্ত বৃষ্টি। আরে ম্যাডাম, একটু শান্ত হন, তারপর যা করার কইরেন। আমি মোবাইলটা নিয়ে কয়েকটা ছবি তুললাম সামনে গিয়ে। ভাবছিলাম ভয় পাবে, কিন্তু না, জড়িয়ে ধরে পোজ দিলেও কি একটা ভাব। যাই হোক, ছবিগুলো কবে দিবি আমাকে? ম্যাডামকে দিব। এই গাদিকে দিয়ে কি করবি? হাসতে হাসতে আর মেয়েটাও হাসতেছে। মেয়েটাকে দেখে আমি অবাক, কারণ মেয়েটার কেউ না, ম্যাডামের বেস্ট ফ্রেন্ড মিথু। ম্যাডাম গাদি না? তা না হলে কি, ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড। শালির অনেক অহংকার, তাই ওটা শেষ করার জন্য এই নাটক। তুই গিয়ে বল, আমি কিছু একটা বুঝিয়ে দিব, আর বিশ্বাস করে নেবে। তাই নাকি? হাসিস কেন? পাগল হলি নাকি? ভাই, আপনাকে ম্যাডামকে সামলান। এখানে কই থেকে আসবে? ঝগড়া করছি বাসায়, কান্তাছে হয়তো। তাহলে পিছনে ওই মেয়েটাকে? একথা বলেই সেখান থেকে আমি দূরে সরে গেলাম। প্রায় 15 মিনিট জ্বর বইল। তারপর ম্যাডাম কাঁদতে কাঁদতে বললো গাড়িতে আয়। ম্যাডাম গিয়ে পিছনে বসলো, আমি সামনে। ম্যাডাম, কোথায় যাব এখন? এমন একটা জায়গা নিয়ে চল যেখানে একটু শান্তি পাবো। ম্যাডাম তেমন সুন্দর না, তবে আবার কালোও না, কিন্তু মায়াবী অনেক। আমার জানি কেন ওনার কান্না সহ্য হচ্ছিল না। আমি তাকে নিয়ে গাড়ি চালানো শুরু করলাম। মাঝপথে থেকে ম্যাডাম গাড়ি থামাতে বলল। কি আর করার, মালিক বলল তাই থামালাম। নেমে একটা দোকানে কি জানি করলো, তারপর বাসায় যেতে বললো। সারাদিন ক্লান্ত থেকে ঘুমিয়ে পড়লাম। যথারীতি রাত 12টায় ঘুম ভাঙলো, তাই একটু ছাদে গেলাম। গিয়ে দেখি ম্যাডাম কান্না করছে। ম্যাডাম, কি হয়েছে? কই, কিছু না। ম্যাডাম, একটা কথা বলবো? বল। ম্যাডাম, যে আপনাকে কোনোদিনও ভালোই বাসে নাই, যে আপনার সাথে শুধু অভিনয় করেছে, তার কাছে কি ভালোবাসার প্রমাণ করা জরুরি? একটা দীর্ঘশ্বাস ফেলে। না। তাহলে ম্যাডাম, যে আপনাকে কিছুই ভাবে নাই, তার জন্য এত কিছু কেন? কি দরকার? আপনি দেখাই দেন, আপনিও ওকে ছাড়া আরও বেশি ভালো থাকতে পারেন। একথা বলে সেখান থেকে চলে আসি। ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি। আজকে উদ্দেশ্য রাব্বির বাকি ছেলেপেলাগুলো যারা রেপগুলো করেছে তাদের মারা। আস্তে আস্তে ওদের আড্ডাখানা চলে গেলাম। গিয়ে দেখে রাব্বি বাদে সবাই উপস্থিত। যাই হোক, গিয়ে ওদের সাথে বসলাম। আমাকে দেখে ওরা সবাই জমকে গেল, কারণ এই আন্ডারগ্রাউন্ডের ঠিকানা কেউ তো জানার কথা না। তুই? আমি। অনেকেও আসতো নাকি? একটা মুচকি হাসি দিয়ে বললাম। তুই এই জায়গা জানলি কিভাবে? এটা একটা রহস্য, বলা তো যাবে না। ভালোই হয়েছে, তোর সাথে বোঝাপড়া ছিল আর তুই নিজে চলে এসেছিস। সবাই হাসতেছে, আমিও মুচকি হাসতেছি। এই রাব্বিরে কল দে তো। প্রথম জন চতুর্থ জনকে বলল। চতুর্থ জন ফোন বের করে ডায়াল লিস্টে গিয়ে রাব্বির নাম্বারে কল করার আগে তার নিতরদেহ মাটিতে লুটিয়ে পড়ল। সবাই কিছুটা নেশা করেছিল, তবে ওর লাশ দেখে ভয় পেয়ে যায়। এটা দেখে আরেকজন বাইরে যাওয়ার জন্য দৌড় দেয়। তারও নিতরদেহ পড়ে যায়। ওদের মাথায় কিছু ঢুকছে না। বিগত 2 মিনিটে এখানে কি হয়েছে? হ্যাঁ, যে দুজন মরছে তাদের আমি মারছি, কারণ আমি সাথে বন্দুক নিয়ে এসেছিলাম। এবার বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে গেলাম। আমাকে এই অবস্থা দেখে ওরা ভয় পেয়ে গেল। তারপর, কে আপনি ভাই? আমি কে সেটা তোরা জেনে কি করবি? বরং আমি যা জিজ্ঞাসা করবো তার উত্তর দে। জি ভাই, কি জানতে চান? এই তো ভালো ছেলে, এবার বল, রেপ যে তোরা করতি আর এরকম মেয়েদের কুচকে দিত? ভাই, আমরা রেপ করি নাই। বাকিটা বলার আগেই নিতরদেহ মাটিতে লুটিয়ে পড়ে। এবার তোরা বাপ মানবি না সত্যি স্বীকার করবি? একটু ধমকের সুরে বললাম। কলেজের পিওনি সব রকম ডিটেলস দেখে আমাদের জানাতো, আর এতে করে ওকে আমরা কিছু টাকা দিতাম। আব্বে, এক এক করে বল, সব একসাথে কেন বলছিস? সরি ভাই। এবার বল মাস্টার মাইন্ড খেয়ে। রাব্বি আর ওর ভাই আর ওদের বাবা এসব ঝামেলা থেকে রক্ষা করে। তারপর ওদের কাজ শেষ করে দিয়ে বেরিয়ে পড়লাম। তবে বের হওয়ার আগে একটা মেসেজ সেন্ড করলাম ওদের ওইখানে কারো ফোন দিয়ে। মেসেজটি ছিল, বেশি সময় নেই তোর হাতে, যতদিন আছে ইচ্ছা মতো করে উড়ে বেড়া। ইতি শুভাকাঙ্ক্ষী। ওই দিনের মধ্যে কাজ শেষ।
বাসায় আসলাম, সাথে সাথে আজান দিল। অজু করে নামাজটা শেষ করলাম, তারপরই ফোনে কল। ক্রিং ক্রিং ক্রিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ম্যাম, ভালো, আপনি? আমিও ভালো। তা মিশন কত দূর? প্রায় শেষের দিকে, আর একটু বাকি। বলি একটা মুচকি হাসি দিলাম। ওকে, বাই। যা করবা সাবধানে। আচ্ছা ম্যাম। আজকের দিনটা বাকি দিনের মতোই, তবে আজ রাব্বিকে ভার্সিটিতে দেখি নাই, হয়তো আসেনি। তবে একদিকে ভালোই হয়, রাব্বি ক্যাম্পাসে না আসলে ক্যাম্পাস শান্তি। ওই দিন সন্ধ্যায় ম্যাডামকে নিয়ে পার্টিতে যাই, আস্তে আস্তে একটু লেট হয়। আমরা যে নির্জন রাস্তা দিয়ে আসছিলাম, সেখান থেকে একটা মেয়ের চিৎকার আওয়াজ আসছে, বলতেছে বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তবে এখানে কেউ না থাকায় লাভ হচ্ছে না। আমি গাড়ি সামনে নিয়ে গিয়ে দেখি অবাক, কারণ মেয়েটা ছিল। মেয়েটি আর কেউ ছিল না, মেয়েটি ছিল মিতু। আর যারা ধরে নিয়ে যেতে নিয়েছিল তারা ছিল রাব্বির ছেলে পেলে। আমাকে আর ম্যাডামকে দেখে সবাই দাঁড়িয়ে গেল, আর ওই সুযোগে দৌড়ে আমাদের পিছনে লুকায়ে গেল মিতু। বা আজ দেখি রাতে পুরো মজা হবে। একজনকে নিতে আইছি, 2 জন পাইলাম। দ্বিতীয়জন কিন্তু হেব্বি দেখতে। আমিও তো এখানে ছিলাম ভাই। এই তুই ড্রাইভার, নিজের জীবন বাঁচাতে চাইলে চলে যা। তাই নাকি? হাসছিস কেন? দেখ ভাই, তোদের সাথে ঝামেলা করার ইচ্ছা নেই, যাইতে দে আমাদের। ওদের সবাইকে উদ্দেশ্য করে বললাম। না দিলে কি করবি? ওরা প্রায় 6 থেকে 7 জন ছিল। তারপর রাস্তার সাইডে একটা মোটা বাঁশ পড়ে ছিল, সেটা আমার নজরে পড়লো। খুব খারাপ হবে বলে দিলাম। ম্যাডাম আর মৃত্যু বয়ে শেষ। কি করবি রে তুই শালা ড্রাইভার? আরে ভাই, মুখ থাকতে হাত কেন? শান্তভাবে। কি করবি তুই? দেখ, আবারও বলছি তোদের ভালোর জন্য, এবার একটু রেখে। এইবারও ধাক্কা খেলো, রাগ আর এইবার ধরে রাখতে পারলাম না। দিলাম পেটের মধ্যে এক ঘুষি, তারপর দিলাম মাথার মধ্যে। মাথায় হাত দিয়ে গাড়ির পিছনে দিলাম, সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। বাকিগুলো আর ম্যাডাম আর মিতু আমার দিকে হা করে তাকিয়ে আছে, কারণ বিষয়টা এত তাড়াতাড়ি হয়েছে যে বোঝা মুশকিল। ওদের একজন কাছে এসে ডাকতেছে, আরে অজ্ঞান হয়েছে, আরে অজ্ঞান হয়েছে, মরে নাই, হাসপাতালে নিয়ে যা, 2 থেকে 3 দিন লাগবে সুস্থ হইতে। ওদেরকে বললাম। ওরা অবাক হয়ে একে অপরের দিকে চেয়ে কী করবে বুঝতেছে না। তারপর একজন বলল সবাইকে, আমরা 4-5 জন, শালা একলা, মার শালারে। ওরা দৌড়ে আসছে, আর আমি সাইড থেকে বাঁশ নিয়ে উরুম পেদানি দিলাম। শালা বাপের জন্ম কোনো মেয়েকে টিজ করতে পারবি না তোরা। প্রায় অনেকক্ষণ পিটিয়েছি, রাস্তায় রক্তের বন্যা বইছে। তারপর ম্যাডাম আর মিতু আমার কাছে এসে টানতে টানতে সেখান থেকে নিয়ে গেল। তারপর আই চলো তো। কিন্তু ও মিতুকে দেখিয়ে, ওর ভালোবাসা ওকে পৌঁছে দিবেনি, এখন চলো। এটা বলার সাথে সাথে মিতু ম্যাডামের পায়ে ধরে ক্ষমা যেতে লাগলো। মেয়েটা পায়ে পড়েও বটে, কোনো ছেলের চরিত্র না জানিয়ে হাজারো মেয়ে একটা ছেলেকে নিয়ে পড়ে থাকবে, আর আমার মতো সিঙ্গেলরা খালি এসব দেখবে। তারপর শুরু হলো পঞ্চম মহাযুদ্ধ। ম্যাডাম মিতুকে যা না তাই বলে গালি দিচ্ছে, আর মিতু চুপচাপ সহ্য করছে। কী আর বা করার আছে। তবে ম্যাডাম শেষে মাফ করে দিল। আমিও গাড়ি চালানোর জন্য স্টার্ট দিলাম। আর রাব্বির বন্ধুরা তোমার সাথে এমন করলো কেন, আর রাব্বি কোথায়? যদিও বা বুঝতে পারছি, কারণ রাব্বির চরিত্রটা আমি জানি। তারপর মিতু একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলতে শুরু করলো, ও অনেক দিন ধরে শারীরিকভাবে আমার সাথে জড়িত হতে চায়। আমি না করি প্রত্যেকবার, আর আজকে বিকালেও পার্কে ডাকে আমি যাই, কিন্তু ওখানেও জবরদস্তি শুরু করে। এক পর্যায়ে থাপ্পড় দিয়ে দেই। তারপরও আমাকে বলে, তোর শরীর তো নিয়ে ছাড়বো দেখছি। আমিও বলি, পারবি না জীবনেও। এটা বলে কান্না করতে থাকে, আর ম্যাডাম সান্ত্বনা দেয়। তখন ম্যাডাম আর আপনাকে একটা কথা বলতে চাই, শুনুন। তাদের দুজনকে উদ্দেশ্য করে, কি? আপনারা তো জানেনই 20টার বেশি মেয়ে এই এলাকায় রেপ হয়েছে, আর 15 জনের বেশি হত্যা করা হয়েছে। তাদের দুজনকে বললাম। কিন্তু এতে রাব্বির কি সম্পর্ক? যতটুকু শুনছি সব নাকি রাব্বি করেছে। কি? কিন্তু তুই কিভাবে জানলি? ম্যাডাম পুলিশের লোক রাব্বির ব্যাপারে ডেকে নিয়ে জিজ্ঞেস করেছিল, সেখানে এক কনস্টেবল আমাকে বলেছে। সত্যিটা এখন বলা যাবে না, তাই মিথ্যেই বললাম। ম্যাডাম সন্ধ্যার বসে চেয়ে আছে আমার দিকে। আমিও কিছু না বলে মিতুকে ওর বাসায় নামিয়ে দিয়ে বাসায় এসে পড়লাম ম্যাডামকে নিয়ে। যেহেতু পার্টি থেকে এসেছি তাই আর খাওয়া দাওয়া করেনি, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, কারণ ওরা যদি আজকের ব্যাপারে রাব্বিকে বলে তাহলে আমার প্ল্যান সফল হতে আরও দেরি হবে। তাই ওদের আড্ডাখানায় পৌঁছে গেলাম। সেখানে গিয়ে দেখি সবাই ফার্স্ট এইড নিতেছিল। আমাকে দেখে অনেকটা ভয় পেয়ে যায়, তবে দেরি করার মতো সময় ছিল না, তাই ওদের কাজ শেষ করে চলে গেলাম সালামের বাসার উদ্দেশ্যে, কারণ ড্রাগস আর হিউম্যান ট্রাফিকিংয়ের মাস্টার মাইন্ডকে জানতে হবে। সালামের বাসায় গিয়ে সব সিকিউরিটিকে ফাঁকি দিয়ে সালামের রুমের ব্যালকনিতে লুকিয়ে রইলাম। অবাকের বিষয়, সে ঘুমায়নি, বেশ চিন্তিত।
হওয়ারই কথা, একের পর এক লোক মারা যাচ্ছে, তাদের ব্যবসা বন্ধ এখন। আমি ভাবলাম এখন ভিতরে গিয়ে স্যালাডে শেষ করে দেই, সব প্রস্তুতি নিয়ে ভিতরে ঢুকবো। এমন সময় সালামের ফোনে একটা কল আসলো। সালাম কথা বলা শুরু করলো, কথায় বোঝা যাচ্ছে এটা ওর বস। কি করব ভাবতেছি, হঠাৎ শুনতে পেলাম আজ থেকে 3 দিন পর ভার্সিটির পেছনে জঙ্গলে রাত 2টায় দেখা করবে। বাহ, মেঘ না চাইতে বৃষ্টি। ফিরে এলাম, কারণ সালাম যদি না বলে আর মেরে ফেলি তাহলে সমস্যা হবে। কোনোদিনই জানতে পারবো না, আগেই মাস্টার মাইন্ডকে নিজের চোখে দেখবো, পরেরটা পরে। ওই দিনের মতো বাসায় ফিরে দিলাম ঘুম। সকালবেলা হঠাৎ বৃষ্টি শুরু হলো। আমার কাছে মনে হলো আমিও লাফ দিয়ে উঠলাম। উঠে তো আমি অবাক, কারণ সামনে ছিল ম্যাডাম, হাতে বালতি। আর তার মানে আমাকে উনি ভিজিয়ে দিয়েছেন। যা শালা, সারাদিন ওনার জাড়ি আর এখন আবার সকালে ঘুম হারাম। কি রে, কি ভাবছিস এত? তখন আমি ভাবনার জগৎ থেকে বের হলাম। আর না, আপনার স্বামী যে হবে তার কপালে ঠিক দুঃখ আছে। উঠতে উঠতে বললাম, কি বললি তুই? আরে রাগেন কেন? আমি বললাম আপনার স্বামী খুব ভাগ্যবতী হবে, বলে জিহ্বাতে দিলাম এক কামড়। আচ্ছা আচ্ছা, এখন তাড়াতাড়ি নিচে আয়। এই বলে চলে যেতে নিয়েছিল, আবারও হঠাৎ থেমে, কি বললি? আমার স্বামী ভাগ্যবতী হবে? আরে আঙ্কেল আপনি এখানে? সে পিছনে তাকাতে এক দৌড়ে বাথরুমে, আমাকে আর এখানে পায়ে খেয়ে। যাক বাবা, এ যাত্রায় বাঁচা গেল। সে সেখানে দাঁড়িয়ে কটমট করতেছিল আর বলতেছিল, আমাকে বোকা বানাস, দেখাবো তোকে মজা, তখন দেখবি এই সুমাইয়া কি জিনিস। মনে মনে বলে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। ম্যাডাম টেবিলে তাকলে তো আমার ডাইনিংয়ে বসা বারণ, তাই সরাসরি গাড়ির কাছে চলে গেলাম। পিছন থেকে স্যার ডাকলো কয়েকবার, তবে আমি বলে দিলাম আমি এখন খাবো না, পরে ক্ষুধা লাগলে খাবো। ক্ষুধা লাগছে তবে ওইখানে বসে খাইলে কবলে মায়ের সহ দুঃখ আছে অনেকটাই, চলে এসেছি। তারপর খাওয়া শেষ করে ম্যাডাম আসলো। আমি পিছনের দরজা খুলে দিলাম। রাগে একটা লুক নিয়ে সামনের দরজা খুলে গিয়ে বসে পড়লো। যা বাবা, আমি আবার কি করলাম? আস্তে আস্তে বললাম, যাই হোক, আমি ভাবতে লাগলাম আশ্চর্য কোন দিকে উঠলো, নাকি এটা আমি স্বপ্ন দেখতেছি। আজ আমার রুমে গিয়ে ডেকে আনলো, সামনে গিয়ে বসলো, অপমান করার কি নতুন প্ল্যান করতেছে নাকি? এসব ভাবতে ভাবতে ড্রাইভারের সিটে বসলাম আর গাড়ি চালানো শুরু করলাম। নীরবতা বিরাজমান, নীরবতা ভেঙে তখন খাওয়ার জন্য ডাকলো। খাইতে গেলে না কেন? এটা ম্যাডাম বলল সামনের দিকে তাকিয়ে। বাহ, আমি কি স্বপ্ন দেখতেছি? আমার সাথে এটা খেয়ে যাচ্ছে ম্যাডাম নাকি অন্য কেউ? কিছুই মাথায় আসছে না। এই যে মিস্টার, কোথায় হারিয়ে গেছেন? কিছু বলতেছি, শুনতে পান কি? ও হ্যাঁ, জি হ্যাঁ ম্যাডাম। কিছু একটা বলছি। না মানে আপনি আজকে পিছন থেকে সামনে আর তুমি করে বলতেছেন, আমার তো সন্দেহ হইতেছে আপনি কি আসলে ম্যাডাম নাকি অন্য কেউ। মুখের উপর তো বইলা দিলাম, এবার কপালে কি আছে খেয়ে জানে। আমি কি ভালো ব্যবহার করি না? কি বলতে চাস তুই? এই তো আমার ম্যাডাম ফিরে আসছে বলে গাড়ি চালাতে শুরু করলাম। ম্যাডাম ফিক করে হাসি দিল। হাসলে যা কিউট লাগে, লেখে প্রকাশ করার মতো নয়, তাই লিখলাম না। এর বিবরণ লেখে শেষ করা যাবে না। তারপর আর তেমন কোনো কথা হয় নাই। তাড়াতাড়ি ভার্সিটিতে পড়ছি, তাই একটু ক্যান্টিনে খেতে গেলাম। নাস্তা করা হয় নাই তো, তাই গেছি। ক্যান্টিনে গিয়ে দেখি রাব্বি আর ওর বাইয়ের গ্যাংয়ের কিছু লোক বসে ভাবতেছে আর মন খারাপ, কারণ প্রতিদিন রাতে কেউ না কেউ মারা যায়, তা নিয়ে ওরা অনেক চিন্তায় আছে। আমি আমার মতো ক্যান্টিনে গিয়ে খাবার অর্ডার করে ওদের পাশের টেবিলে বসলাম, যাতে কিছু শুনতে পারি। ভাই, মনে হয় সামনে আপনার বিপদ আছে। রাজু খোকনের ডান হাত ছিল। ভাই, আজ রাতে 10 জন আমার সাথে, আর বাকি যারা আছে সেগুলো আপনার সাথে থাকবে। রাব্বি বলল, কিন্তু তোরও তো সেফটির প্রয়োজন। আমরা আজকে রাতে প্রস্তুত থাকবো, চিন্তা করেন না। এতটুকু শুনেই এসে পড়লাম, কারণ আজ রাতে তো আমার অন্য একটা কাজ আছে। তারপর গাড়ির কাছে আসতেই ম্যাডাম আর মিতু আসলো। মিতু আমাকে বলল, কি খবর? এই তো ভালো, তোমার কি খবর? ভালো। এবার বল, কোথায় যাব এখন ম্যাডাম? ম্যাডাম রাগি মুডে ছিল, যেমন মিতুর সাথে কথা বলছিল বলে। বাসায় চল। মিতুর থেকে বিদায় নিয়ে চলে আসলাম আর ড্রাইভ করা শুরু করলাম। ম্যাডাম অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় আজ তো গিলে খাবে। কি বলবো বুঝতেছি না। মাইয়া দেখলে লুতুপুতু করতে মন চায়, তাই না? ম্যাডাম আমি কি করলাম? আই চুপ, একদম চুপ। মিতুর সাথে এত কিসের কথা রে? এত সুন্দর করে কথা বলিস, আমার সাথে তো বলিস না। আমি বয়ে গাড়ি সাইড করলাম। ম্যাডাম পুরোটা বলতে দিল না। আবার যদি আপনি আর ম্যাডাম বলিস, তোরে খুন করে ফেলবো। কিন্তু আপনি তো বলতে বলছেন। সরি।
তুমি বলছো? আমার বান্ধবীদের সাথে তোকে কথা বলতে বলেছি? আসলে আমি বলার কিছুই খুঁজে পাইতেছি না। আমি তোকে ভালোবাসি গাধা। আর কোনোদিন যদি কোনো মেয়ের সাথে কথা বলিস তো হাত পা ভেঙে দেব। আচ্ছা এখন বাসায় চলো, বলবো না। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। রাতে 10টায় সময় এসেছিল ডাকতে। আমি ভাবতে লাগলাম ওকে আসলেই পরিবর্তন হয়েছে নাকি প্ল্যান করতেছে। যাই হোক, আমি তো ওকে সত্যি ভালোবাসি। তারপর ডিনার করে 1টা পর্যন্ত আড্ডা দিয়ে যার যার রুমে চলে এলাম। আজ বেরিয়ে পড়লাম, তবে আজ কেউ জানালা থেকে দেখে ফেলছে বিষয়টা। তারপর সালামের ওই দিনের বলা ঠিকানায় আমি উপস্থিত হয়ে আছি। এখনও 2টা বাজতে 20 মিনিট লাগবে। আমি আশেপাশে কিছু ক্যামেরা আর স্পিকার বসিয়ে দিলাম, কারণ যা করে সব যাতে রেকর্ড হয়। আজ সব কিছু শেষ করার জন্য প্রস্তুত নিলাম। অপেক্ষার প্রহর শেষ। মাস্টার মাইন্ড আর সালাম উপস্থিত। 2টা কালো বড় গাড়ি আসলো, সাথে অনেক লোক আছে, সমস্যা নাই। কিন্তু অপর গাড়ি থেকে যে নামলো তাকে দেখে তো আমি 440 ভোল্টের শক খেলাম, কারণ সে ছিল আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড রকি। আমি যেন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। কীভাবে কি হইতেছে? রকি ভাই এইভাবে ধোঁকা দিবে অবিশ্বাস লাগতেছে। আমার পরিবার তো রকি ভাইদের পাশে সব সময় ছিল, তাহলে আজ এমন কেন করলো? না, এর কাহিনী কি সব তো আমাকে জানতেই হবে। এইসব কিছু জানতে হলে আমাকে শুরু থেকে আবার শুরু করতে হবে। কিন্তু এখন আর 14 বেশি হয়ে নয়, সামনাসামনি হয়ে সব কিছু বের করতে হবে। না, অনেকক্ষণ হয়ে গেছে। এখন কি বলে তা শুনি, বাকি প্ল্যান বাসায় গিয়ে করতে হবে তাদের কথা। ভাই তাইলে এখন আমরা কি করব? আগে আগে দেখ খালি কি হয়। কিন্তু ভাই আমাদের অর্ধেকের বেশি লোককেই যেন মেরে ফেলেছে। এখন লোক দরকার নেই, এখনই লোক কমতেছে। একটা ভাবনায় পড়ে গেলাম। আমি লুকিয়ে সব শুনছি, তবে এখন করা যাবে না। যদি পরিকল্পনা ছিল, তবে এর রহস্য তো আগেই জানতে হবে, তারপরে যা করার করতে হবে। ভাই শোন আমার কথা। জি ভাই। দেখ, আমি যে কোম্পানিতে আছি তার সিও কে এর মধ্যে ফাঁসিয়ে আমরা বেঁচে যাব, আর কিছুদিন কাজ বন্ধ রাখবো। কিন্তু কিভাবে ভাই? রকি আমাদের গ্রুপের জন্য কাজ করে, আর সেটা আমাদের কোম্পানি। সিই হলো আমার বড় ভাই রাকিব। এই আমার পরিচয় দিই, আমি সুরজ আহমেদের দ্বিতীয় ছেলে, আর তিনি হলেন আমাদের গ্রুপের বর্তমান মালিক। বাকি যা জানার তা অবশ্যই আর একটু পরে জানবেন। শোন, কালকে হবে রাকিবের শেষ দিন। বুঝলাম না ভাই। শোন, কালকে সন্ধ্যার পর রাতে আমি ওকে পার্টিতে নিয়ে যাব। তারপর ও একা যাবে বাসায় যাওয়ার জন্য। তখনই পথে ওকে মেরে দিবি। তারপর আমি পুলিশ দিয়ে ধরিয়ে দিব, এতে কিছুক্ষণ জেলে থাকবি। তারপর আমি তোদেরকে বের করে নিব। কিন্তু ভাই জেলে যেতে হবে কেন? আর ওকে মারলেই বা কি হবে? আমিও বুঝতে চেষ্টা করছি আসলে কি চলতেছে। শোন, এই যে আমাদের লোকগুলোকে যারা মারতেছে তারা নিশ্চয়ই বদলা নিতেছে, না হয় খারাপ কাজের জন্য মারতেছে। তোরা যদি জেলে থাকিস কয়েক মাস তাহলে তো বেঁচে থাকবি নাকি? আর কি? আর তোরা ওকে মারার পর যখন পুলিশ তোদের নিয়ে যাবে, তোরা সবকিছু স্বীকার করবি। আর টাকা না দেওয়ার জন্য তোরা ওকে মেরেছিস। আর এদিকে যা যা করার আমি করব। বাহ বস, সেই প্ল্যান। এতে লাঠিও ভাঙবে না, সাপও মরবে। সবাই পৈশাচিক হাসি হাসছে, কিন্তু এরা জানে না যে ওই পরিকল্পনার ব্যাঘাত ঘটানোর জন্য কেউ একজন আগে থেকেই হাজির হয়ে আছে। তারপর সবাই যে যার মতো চলে যায়। আমিও চলে আসি। এসে তো আমি অবাক, কারণ রুমে সুমেয়া শুয়ে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ও এত রাতে আর দরজা কীভাবে করলো? মনে মনে ভাবতেছি। পরীক্ষণে মনে হলো আমি ওদের বাসায়, আর তার থেকে বড় কথা ওদের ডুপ্লিকেট চাবি তো আছেই। না, কিছুটা একটু ভাবতে হবে। ও তো হাজারটা প্রশ্ন করবে। তার থেকে এখান থেকে কেটে পড়ি, কাল সকালে আসবো। একেবারে না হলে তো শেষ আমি। যে আমি পিছনে ঘুরে বের হবো তখনই একটা হাত আমার কাঁধে রাখে। পিছনে চেয়ে অবাক, কারণ লোকটি ছিল জনাব আশরাফ চৌধুরী। তারপর দেখলাম সাথে সুমাইয়াও। তার মানে সুমাইয়া এতক্ষণ ঘুমায় নাই, নাটক করতেছিল। তুমি কে? আমি সাকিব স্যার, একটু ভয় ভয়ে বললাম। সুমাইয়া আমাকে মেনেছে। তুই খুনি? আমরা নিজের চোখে দেখেছি, ওকে ভালোবেসেছিলাম। মানে? একটু অবাক হয়ে। তোর টাকার জন্য এসব করার কি দরকার ছিল? আমি তো ছিলামই, আমাকে বলতে মানুষ খুন করলি কেন? কিছু বুঝতেছি না, না বোঝার ভান করে। তারপর মিস্টার চৌধুরী তার ফোন বের করে একটা ভিডিও দেখালো। তা দেখে চমকে উঠলাম, কারণ ভিডিও কিছুক্ষণ আগেরই। এবার কি বলবা? আমাকে একটু রেগে জিজ্ঞাসা করলো। না, কিছু বলবো না, শান্তভাবে। ওইদিকে সুমাইয়া কান্না করে যাচ্ছে, কিন্তু বলার সুযোগই পাচ্ছি না। দেখো, পুলিশ জানায়নি, তুমি চলে যাও। আমার উপর করুণা করতেছে। আমি কি পড়েছে জানতে চাইবেন না? দুজনকে উদ্দেশ্য করে বললাম। দেখো, তুমি একজন খুনি, আর পরিচয় জানার ইচ্ছা নাই,
তবে তোমার সাথে মেয়ের বিয়ে দিতাম, কিন্তু এখন আর না। সত্যি বিয়ের জন্য আপনি রাজি? একটু খুশি হয়ে। সিম, কিন্তু এখন আর না। সমস্যা নেই, কাল আসবে আমার বাবা মা বিয়ের ব্যাপারে কথা বলতে। একটা মুচকি হাসি দিয়ে বললাম। আমার এই কথা শুনে দুজনে একটু নয় অনেকটি অবাক হলো, কারণ তারা জানতো আমি এতিম। কারা আসবে? মিস্টার অ্যান্ড মিসেস আহমেদ, আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। মানে? তারা আমার বাবা মা, আর আমি কেন এসব করলাম সেটা কালকের মধ্যে সবাই জেনে যাবেন ইনশাল্লাহ। একটু খুশি হয়ে তারা অবাকের চরম পর্যায়ে, কারণ আহমেদ গ্রুপ দেশের 1 নম্বর কোম্পানি, আর দেশের বাইরেও এর অনেক শাখা আছে। তবে আমি কেন এমন? আমি এগুলো পুলিশকে দিব। দিয়েন, সমস্যা নেই। তারা অবাক হয়ে গেল। আমিও ফ্রেশ হয়ে ঘুম দিলাম। ঘুম থেকে উঠে নিচে গেলাম, বুঝলাম কেউ কথা বলবে না প্রমাণ ছাড়া। আর আজ মিস্টার চৌধুরী নিয়ে যাবে সুমাইয়াকে, তাই আমি আগেই বের হয়ে পড়লাম। দিলাম একজনকে ফোন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। তুমি? আর কি খবর? সব ঠিকঠাক, আর সব ক্লোজ করব আজকের মধ্যেই। তবে আজ সামনে আসতে হবে। কিন্তু কেন? আমি সব কিছু বললাম, আর সাথে ভিডিও পাঠালাম। এতে ম্যাডাম বলল, ঠিক আছে, সাবধানে, টেক কেয়ার। জি ম্যাডাম। কল কেটে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে, কারণ আজ রাব্বির চ্যাপ্টার ক্লোজ করব। ভার্সিটি ঢুকে অবাক হলাম, আর রাগ উঠে গেল। কারণ রাব্বির লোকেরা মিস্টার চৌধুরীকে আটকে সুমাইয়ার সাথে বাজে ব্যবহার করতেছে, বিভিন্ন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করতেছে। একজন তো ওর উড়না ধরে রেখেছে। বলেন কার রাগ না উঠবে? আমি সেখানে গিয়ে যে ছেলে উড়না ধরেছিল, দিলাম তার বুকে লাথি, আর লাথি দেওয়ার সাথে সাথে সে কিছুটা দূরে গিয়ে পড়লো। ক্যাম্পাসে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আজ একদম অন্য কেটাবে। হ্যাঁ, আজ আর সেই গরিব পোশাকে ক্ষেত হয়ে নয়, আজ স্মার্ট হয়ে ব্ল্যাক শার্ট প্যান্ট কোট পরে এসেছি, তাই সবাই অবাক। তুই এতক্ষণ সুমের ড্রেস ঠিক করে ওর বাবার সাথে গিয়ে দাঁড়ায়। অন্য কাউকে আশা করেছিলে নাকি? হ্যাঁ, তুই এভাবে কেন? তুই না ড্রাইভার? আরে শুধু এতটুকুতে রাখলেই চলবে নাকি? আসল কথা তো এখনো বলি নাই। কি আসল কথা? তোর ভাই আর তোর লোকদেরকে কে মারছে, আর আজ তোকে কে মারবে জানিস? কে? আমি ব্রো, আমি। কি? তুই এইসব করছিস? কিন্তু শোনা যা করছিস আজ তো বেঁচে ফিরতে পারবি না। তাই? ওই রামদা নিয়ে আয় তো। ওর লোকেরা যাইতেছে, ঠিক তখন বন্দুক বের করে শেষ করে দিলাম। দুজনের দেহ পরে রইল নিচ্ছে। ঘটনার আকস্মিকতায় সবাই পাকড়ুদ্ধ। একে একে সব লোককে মেরে দিলাম। ওর দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। এখন রাব্বির সময়। কেন মারতেছি তা নিশ্চয় জানিস? ওর দিকে তাকিয়ে। কেন? এটার এইসব মার্ডার আর রেপ করার অপরাধের শাস্তি। এটা তোর। কিন্তু তুই কে? সরি বাড়ি, সেটা জানার জন্যই তো তুই আর বেঁচে থাকবি না। এটা বলি ওর কিছু বলার আগেই শেষ করে দিলাম। ওরা সবাই এটা শুনে অবাক যে রাব্বি এইসব করেছে। আর সবাই মনে একটাই প্রশ্ন, কে আমি? পুলিশের তো জনম দড়ি দেরিতে আসার অভ্যাস হয়ে আছে। রাব্বির বাবা ওসি নিজের ছেলের লাশ দেখে যখন আমাকে গুলি করতে যাবে, তখন একটা গুলি তার হাতে লাগে। গুলিটি হেলিকপ্টারে করে আসে কেউ একজন করেছে। পুলিশও সবাই অবাক, কারণ হেলিকপ্টার থেকে যারা নামলো সবাই সেনাবাহিনীর পোশাক পরেছিল, তাই পুলিশেরও কিছু করার ছিল না। আপনি মেজরের উপর গুলি চালানোর সাহস কি করে পেলেন? ওসির মুখে কোনো কথা নাই। জি হে, আমি মেজর সাকিব। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির পর একটা মিশনে দেশের বাইরে যাই। তবে পরিবার জেনে পড়াশোনার জন্য গিয়েছি। তারা এখনও জানে না যে আমি মেজর হয়ে গেছি। সেখান থেকে ফিরে আসলেই প্রধানমন্ত্রী নিজেই এই মিশন দেন, আর তার কার্যালয়ে ডেকে নিয়ে। আর জয়, সৌরভ, রাফি, নীলা, ফারিয়া, রূপা আর আলামিন, এরা হচ্ছে আমার টিমের। এই মিশনের জন্য সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়। তারপর প্রতি রাতেই সবাই একসাথে সব কাজ করেছি। আপনি মেজর? জি হ্যাঁ ওসি সাহেব, মেজর সাকিব। এতক্ষণে সুমাইয়ার ওর বাবা সব বুঝতে পেরেছে। নিজের ছেলের কিছু হইলে অর্ডার ছাড়া গুলি পর্যন্ত করতে পারে, আর অন্যের বেলা কিছু না। আপনার ছেলে যে 1000 মেয়ের জীবন নষ্ট করেছে সেটা একটু রাগি গলায় বললাম। ওসি কিছু বললো না। অ্যারেস্ট হিম। আর প্রমাণ লোপাট করে সন্ত্রাসীদের সাহায্য করার জন্য আপনাকে বরখাস্ত করে আদালতে পেশ করা হবে, একটু রেগে বললাম। তারপর আর কি, ওসি অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। তারপর সুমাইয়া এসে জড়িয়ে ধরলো, বলল, আগে বলো না কেন? বলার নিয়ম ছিল না তাই। আমি ওকে জড়িয়ে ধরে
তারপর এখন ছাড়ো, বাকি কাজটুকু করতে হবে। আবার কি? সব তো শেষ। বাসায় গিয়ে নিউজ চ্যানেল দিয়ে বসে থাকো, ব্রেকিং নিউজ আসছে শীঘ্রই। তারপর সেখান থেকে টিমকে নিয়ে হেলিকপ্টার করে চলে গেলাম আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে। সেখানে গিয়ে আর্মির ড্রেসে ভাইয়া আব্বু দুজনই অবাক হলো। সাথে রকি তো চরম পর্যায়ের শখ, আর বইও আছে। যাই হোক, ভিতরে গিয়ে রাকিব আহমেদ, চলুন আমাদের সাথে, আপনাকে গ্রেপ্তার করা হলো। কিন্তু কেন? আর এসব তুই কি বলছিস? মিস্টার আহমেদ, রাগ দেখিয়ে লাভ নেই। ড্রাগ ডিলিং আর নারীদের পাচারের কাজে আপনার ছেলেকে নিয়ে যাচ্ছি। সে হচ্ছে মাস্টার মাইন্ড। কি? জি হ্যাঁ। এসব শুনে একজন মুখে হাসি ফুটে, সেটা সবার চোখ এড়ালেও আমার চোখ এড়ায়নি। রকি এখান থেকে চলে গেল। ভাইয়া তেমন রিয়েক্ট করতেছে না, কারণ আমি ভাইয়াকে আগেই একটা চিরকুটে সব বলে রেখেছি। আর কিন্তু এটা বলি নাই যে আমি নিজেই সেনাবাহিনী। ভাই আর চোখে তাকাচ্ছে, আর আমি মিটমিট করে হাসছি। এতক্ষণে নিউজ রিপোর্টারও চলে এসেছে, নানান ধরনের প্রশ্ন করছে, আর আমি শুধু বলছি মাস্টার মাইন্ডকে আপনারা প্রমাণসহ হাতে নাতে ধরতে পারবেন, কারণ কাজ আমার হয়ে গেছে। তারপর আর কি, গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা। আর নিউজ রিপোর্টারদের একটা ক্যামেরা আগে থেকে সেট করে স্পিকার সহ লাগিয়ে দিয়েছিলাম, আর এটা সরাসরি প্রচার হচ্ছে সব চ্যানেলে। রকি ওর সব কিছু স্বীকার করেছে, আর এটা ফাঁসানো হয়েছে সেটাও। আমি ক্যামেরা অফ করে সাথে সাথে ভেতরে গেলাম, দেখি চমকে গেল। কি ভাই, এত তাড়াতাড়ি কিসের? হ্যাঁ তুমি? আমি। কিন্তু কিভাবে? আস্তে আস্তে সব খুলে বললাম। সে শুনে বসে পড়লো। আর সরি বাড়ি, ইউ হ্যাভ টু ডাই, গুড বাই। আর কিছু বলতে না দিয়ে শেষ করে মিশন কমপ্লিট করলাম। তারপরের দিন একটা অনুষ্ঠান করে আমাকে মেডেল দেওয়া হলো, সাথে আমার টিমের সবাইকে। সবাই অনেক খুশি। বাসায় যাওয়ার পর কানে টান দিয়ে অনেক কথাই বললো, আর বিয়ে করার কথা বললো। এখন আমি বিনা সংকোচে বলে দিলাম সুমাইয়ের কথা। তারা শুনে খুশি। বাবা আর সুমাইয়ের বাবা সামনের শুক্রবারে বিয়ে ঠিক করেছে, আর এরই মাঝে প্রতিদিনই সুমাইয়ের সাথে কথা হয়। দেখতে দেখতে অনেক আনন্দ ফুর্তির মাঝে বিয়েটা হয়ে গেল। এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, কেমন লজ্জাবোধ করতেছে ভেতরে ঢুকতে, কিন্তু কে যেন ধাক্কা দিয়ে বাইরে দিয়ে লাগিয়ে দিল। আমিও বউয়ের কাছে গিয়ে, অজু আছে তোমার? চলো দুরাকাত নফল নামাজ শেষ করে নিই। নামাজ শেষ করে ফ্রেশ হয়ে বিছানা গিয়ে বউকে নিয়ে। শরম নেই আপনাদের? হ্যাঁ, এসব শোনার এত শখ কেন? বিয়ে করে তারপর বউয়ের সাথে নিজেরাই করেন। যান সবাই।